এখানকার একটা ছোট মস্তান, छोटा सा मस्तान, चुटिया मस्तान, राम प्यारी राम उसको सीधा करके रखा था। उन्होंने बहुत आवाज दिया इधर, बीजेपी को वो खत्म कर देगा, बीजेपी का बाप नाम निशान सब मिटा देगा। कुत्ता बोला कितना कितना गाली, माफिया, चोर, तोलाबाज, फिराद हकीम और उनका जो यहाँ का उनका चेला है, वो दोनों का भाषा तो एक ही होगा, फर्क तो नहीं पड़ेगा। बहुत गाली दिया। कहां है भाई, अगल बगल में कहां है? कितना बीजेपी लोग आ गया है इधर। अरे बीजेपी वर्ल्ड का लार्जेस्ट पार्टी है भाई, सुन लो, देश चलाने वाला पार्टी है। 21 स्टेट में हमारी सरकार है। आज 6 महीना बाद बंगाल में भी बीजेपी का सरकार होगा। भाषा में थोड़ा अंकुश लगाओ। शाहजहां का हालत देखा ना, उसका पहले अनुब्रत मंडल का हालत देख लिया ना, पार्थो का हालत देख रहा है ना। 150 kg वेट, बहुत भारी लेता, महासचिव, जनरल सेक्रेटरी कहां है? सब देख लिया ना, और भी देखना चाहता है, हो जाएगा। दिवाली और छठ जाने दीजिए, आप लोग का डुगडुगी हम लोग बजा देगा। মানে এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষেই বোধহয় সম্ভব। ছুটিয়া নেতা, তো ছুটিয়া নেতাটা কাকে বললেন, কাকে এইভাবে গিয়ে একদম রোগরে দিয়ে এলেন, এটা আপনারা হয়তো মনে করতে পারবেন। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক বক্তা বক্তব্য রাখছেন একটা ধর্মস্থান থেকে, এবং সেখান থেকে তিনি হুঙ্কার ছাড়ছেন, এই যে বললেন না বিজেপিকে কুত্তা বলা হয়েছে, এবং যারা যারা বিজেপি করে তাদেরকে তিনি সবক শেখাবেন। তো তাকেই তিনি ছুটিয়া নেতা বললেন। এবং ছুটিয়া নেতা বললেন নাকি অন্য কিছু বললেন, সেটা আপনারাই মানেটা বার করুন, কিন্তু তার আগে একবার তার ভিডিওটা দেখে নিন। आप लोग यहाँ जो लोग भी बीजेपी करता है, उन लोग कान खोल कर सुन लो बाबू, कान खोल कर सुन लो। अभी से अपना रवैया चेंज कर लो, नहीं तो किसी को बख्शा नहीं जाएगा इस तारक अल्लाह के नगरी में, किसी को बख्शा नहीं जाएगा। एकदम खत्म कर देंगे ये लोग को, ये लोग यहाँ पर राजनीति करने नहीं दी, एकदम खत्म कर देंगे। मेरा आवाज अगर सुन रहा है, ए कुत्ता, दो कुत्ता एक कुतिया, आवाज सुन रहा है तो सुन ले, खत्म कर देंगे राजनीति तुम लोग। बेटा का कसम खाइए, बेटी का कसम खाइए, और किसी का कसम नहीं देंगे। और महादेव का ये लड़ाई में सबको साथ रहे, कहेंगे तो सबको मिल गए, सब कोई नौजवान लोग हाथ उठाओ, सब कोई इस लड़ाई में सबको एक साथ रहेगा तो बीजेपी को यहाँ से भगाएगा। तो এবার বুঝলেন শুভেন্দু অধিকারী কাকে কি বললেন? আসলে যেটা ব্যাপার হয়েছে, যেটা মানে এটা একদম উপরতলা থেকে নিচে তলা অব্দি হয়ে গেছে। এরা জানে যে পুলিশ আমাদের ব্যাপারে চোখ বুজে বসে থাকে, কিচ্ছু করে না, কিছু করার ক্ষমতাও নেই। কেননা স্বয়ং সর্বোচ্চ নেত্রী তিনি গিয়ে তো গুন্ডা ছাড়িয়ে আনেন থানা থেকে। আর তার ফলে এইসব নেতারা যখন থানায় যায়, পুলিশ ভয়ে ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। যখন আরজি করে গিয়ে ভাঙচুর হয়, এই পুলিশই গিয়ে মহিলা বাথরুমে লুকোয়, রুগীর বেডের তলায় কম্বলের তলায় গিয়ে আশ্রয় নেয়। আর এদের যত বিত্তাপ হচ্ছে বিরোধীদের। এখন পিছন থেকে পুলিশ সরে গেলে এদের যে কোনো রকম কোনো মূল্য নেই, এরা সেই জায়গাটা ভুলে গিয়েছিল এবং সেই জন্য এরকম হুঙ্কার ছেড়েছিল। আর তারপরেই বিজেপি, এবং বিজেপি থেকেও আমি বিশেষ করে বলবো বিজেপি নেতা রাকেশ সিং, তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে এই অঞ্চলে একটা সভা করতে হবে বিজেপির। এখন ওই বললাম, পুলিশ যখনই তৃণমূলের জিনিস হয় তখন কোনো পারমিশনের কোনো ব্যাপার থাকে না তাদের কাছে।
পারলে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে একদম মঞ্চ বেঁধে দেয়। এবং যেভাবে ওই অভয়াকাণ্ডের সময় এই রিসেন্ট যে নবান্ন অভিযান হলো, সেখানে রাস্তাঘাট যেভাবে ব্যারিকেড দিয়ে বেঁধেছে, লোকজন তো মজা করে বলছে যে বাড়িটারি তৈরি করতে গেলে রাজমিস্ত্রি না পেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে। ওরা যা ভাড়া বাঁধতে শিখে গেছে, যে দক্ষতা যে নিপুণতার সঙ্গে করছে, এরাই ভালো কাজ করে দেবে। তো যাই হোক, যথারীতি সেই বাধা টাধা এসছিল এবং কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হতে হয়, যেটা একদম অবভিয়াস ব্যাপার। এটা তো আর বি টিম সি টিম নয়, ইন্ডিজোটের সঙ্গী নয়। যতই বিজেমিল বলে চালানোর চেষ্টা করা হোক না কেন, আদালতে পারমিশন নিয়ে তবে বিজেপি সভা করতে হয়। এবং আদালত পারমিশন দেয় ঠিকই আছে, কিন্তু পুলিশ যে কথাগুলো বলে দেয়, সেখানে আদালতকেও টেকনিক্যালি কিছুটা সেফগার্ড রাখতে হয়, বলে দিতে হয় রেস্ট্রিকশন করে এতজনের বেশি লোক হবে না, এই সময়ের মধ্যে করতে হবে যাতে অসুবিধা না হয়। তো সেই সব বাধ্যবাধকতা পূর্ণ করে শুভেন্দু অধিকারী আজকে এখানে সভাটা করেছে। এবং সেখানে বুঝতেই পারছেন যে যেখানে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের, বিজেপি যারা করে তাদেরকে কুত্তা বলা হচ্ছে, তাদেরকে মেরে ফেলার, প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, কিরকম সন্ত্রস্ত পরিবেশ সেখানে হয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোকজনের উপর এবং রেস্ট্রিকশন, আদালতের রেস্ট্রিকশনটা মাথায় রাখতে হচ্ছে যে বিপুল জনসমাগম করবে বিজেপি, চাইলেও সেটা পাচ্ছে না। তা সত্ত্বেও কিন্তু এই লোকটা হয়েছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপির যতগুলো সাংগঠনিক জেলা আছে, তার মধ্যে দুর্বলতম যদি কোনো জেলা থাকে, সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা। এটা বিজেপির অভ্যন্তরেই মেনে নেয় অনেকে, যে এখানে কিন্তু সংগঠন সেভাবে করা যায় না। তার কারণ হচ্ছে, বিভিন্ন রকম কারণ আছে, সেই কারণের মধ্যে যাচ্ছি না, কিন্তু বিজেপির দুর্বলতম জেলা সংগঠনের মতো অন্যতম হচ্ছে দক্ষিণ কলকাতা। কিন্তু সেই দক্ষিণ কলকাতাতে দাঁড়িয়েও এই রকম দাপটের সঙ্গে কিন্তু সভাটা হলো এবং পরিষ্কারভাবে বললো যে হুমকি তো খুব দিয়েছিলে বাবা, কোথায়, আজুবাজুতে কোথাও আছে, অগল বগল কোথাও আছে, এসো, বেরিয়ে এসো, দেখি কত বড় মস্তান হয়েছো। বলেছিল তো বিজেপির নাম ও নিশান মিটিয়ে দেবে, এসেছে শুভেন্দু অধিকারী, তোমাদের বাপ, যদি ক্ষমতা থাকে এসে একটু টাচ করে দেখাও, তারপর বাকিটা বুঝে নেব। এবার আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার লাগলো, আপনারা অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই এটা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে কবে পশ্চিমবঙ্গে কবে অ্যাকশনটা হবে, কেন হচ্ছে না, এই যে সেটিং এর কথা বলছে কেন, তাহলে বিশ্বাস করব না। আমি আপনাদের বলেছিলাম যে দেখুন, সেটিং ফেটিং ওসব ভুলে যান, কি হবে ফলাফল বলার ক্ষমতা আমার নেই, কারোরই নেই, যতক্ষণ না ইভিএম খুলছে কেউ বলতে পারবে না। কিন্তু বিজেপি এবার যে খুব স্ট্র্যাটেজিক্যালি লড়বে এবং লড়াইটা কোথাও 1 ইঞ্চিও তারা কোথাও গাফিলতি রাখবে না, সেই জায়গাটা বিজেপি কিন্তু এস্টাবলিশ করে দেবে। এবং সেইটা মোটামুটি জুন জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে, একটু একটু করে দেখতে পাবেন। জুলাই আগস্ট থেকে আরেকটু গতি বাড়বে। তারপর যখন বিহার ইলেকশনটা মিটে যাবে, তখন দেখবে বাংলায় পুরোপুরি কিন্তু বিজেপি ইলেকশন মোডে ঢুকে গেছে। এবং এখানে যা কিছু অ্যাকশন থেকে আরম্ভ করে, যেটা আপনারা দেখতে চাইছেন, যেটা দেখলে আপনাদের মনের মধ্যে বিশ্বাস আসবে যে না সত্যি কোনো সেটিং নেই, অল আউট ঝাঁপাচ্ছে, সেটা কিন্তু বিহার ইলেকশন না মিটলে হবে না। শুভেন্দু অধিকারী আজকে কি বললেন যে ডুগডুগি বাজা দুঙ্গা, ডুগডুগি বাজা দুঙ্গা, লেকিন কব বাজা দুঙ্গা, ছট এবং দিওয়ালি এই সময়টা পেরিয়ে যেতে দিন, অর্থাৎ দুর্গাপুজো হয়ে যাবে, তারপর দিন 15-র একটা গ্যাপ থাকছে, এরপর ছট দিওয়ালি সবকিছু হয়ে যাচ্ছে, বাঙালির উৎসবের মরশুমটা মোটামুটি শেষ। যদিও আবার সেই ডিসেম্বরে গিয়ে বড়দিনের কেক খাওয়া আছে, নববর্ষ আছে, কিন্তু ওইটা আলাদা ব্যাপার, ওইটার সঙ্গে বাঙালির যে উৎসবের জায়গাটা সেইটা নেই। এই সময়টা পেরিয়ে গেলেই ডুগডুগি বাজা দুঙ্গা, এবং সেই ডুগডুগিটা কি বাজানো হবে সেটার ইঙ্গিতও কিন্তু তার আগের কথাগুলোই তিনি বলে দিলেন, যে এখানে বড় বড় হুমকি দিচ্ছ, তোমার থেকে অনেক বড় বড় মস্তান আছে, ছিল, আছে বললে ভুল হবে, ছিল, যেমন ওই শাহজাহান, সন্দেশখালীর পিঠে মাস্তান। তো শুভেন্দু অধিকারীকে তো বলেছিল অনেক কথা, তারপর সেই শাহজাহানের এখন কি হাল হচ্ছে, যদিও জেলের ভেতর থেকেই আবার সে নাকি তার সমস্ত কিছু কাজকর্ম চালাচ্ছে, সেই সবও অভিযোগ উঠেছে, সেটা অন্য কথা, কিন্তু ঠাঁই হয়েছে জেলে। অনুব্রত মণ্ডল, বাঘে গরুতে ছেড়ে দিন, বাঘে ডাইনোসরে এক ঘরে জল খেত, এখন আবার তৃণমূলের সর্বেসর্বা হয়ে গেছে বীরভূমে, সে ঠিক আছে, দিদিমণির দয়া, বল 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 অনেক কিছু, তার মধুর বচন শুনে নিয়েছে গোটা বাংলা। তারপরও যে পুলিশকে খিস্তি করেছে, যে পুলিশের বউকে, মাকে বিছানায় টেনে নিয়ে আসার জন্য মনের ইচ্ছা প্রকাশ করেছে, তারাই পিছনে আবার বন্দুক নিয়ে দাঁড়িয়ে তার প্রোটেকশন দিচ্ছে দিদিমণির দয়ায়। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই অনুব্রত মণ্ডলকেও তো তিয়ারের মাটিতে গিয়ে গড়াগড়ি খেতে হয়েছে, এবং যখন এসেছিল তখন ওই চেহারা একদম রোগা পেকাটি হয়ে গিয়েছিল। পার্থ চ্যাটার্জি, মহাসচিব,
জেনারেল সেক্রেটারি, সে এখনো জেলে আছে। জামিন টামিন হয়ে গিয়েছিল, আপনারা সব চিৎকার করেছিলেন না, ওই যে সেটিং হয়েছে সেই জন্যই জামিন দিয়ে ছেড়ে দিচ্ছে, এখনো কিন্তু বেরোতে পারেন। তো এইসব বড় বড় যে নেতারা গেছে, তো তোমাদের অবস্থাও সেটাই হবে। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট যে যত বড় নেতাই হয়ে থাকো না কেন, যদি অন্যায় করে থাকো জেলের ভাত খেতেই হবে, এবং সেইটার জন্য যেখানে যা করার সেটা করা হচ্ছে। এখন করতে সময় লাগবে, একটা টাইম ফ্রেম লাগবে। এবং আবার আমি আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝেছি এতদিনে, যে দেখুন, যে কোনো দলই তো এখানে রাজনীতি করতে এসছে, এমন কাজ তারা করবে যে কাজটার রাজনৈতিক ফায়দা সরাসরি তারা পাবে। এবার সেটা ভালো মন্দ আপনারা যা খুশি বলতে পারেন, এরা কেউ আলুর পরোটা বিক্রি করতে আসেনি, সকলেই রাজনীতি করতে এসছেন। সুতরাং রাজনীতির এফেক্টটা ঠিক সেই সময়ই হবে যেটা ভোট বাক্স অব্দি যাবে। যেদিনকে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছিল, আবারও বলছি, বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমাকে মেসেজ করেছিলেন, আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে যেন স্বাধীনতা যুদ্ধের স্বাদ পাচ্ছি। তারপর সেটা থিতিয়ে গিয়েছিল। তারপর যখন অনুব্রত অ্যারেস্ট হয়েছিল, সেই একই মেসেজ পেয়েছিলাম। আজকে কিন্তু তারা বলেন যে এরাই তো সব ছাড়া পেয়ে যাচ্ছে, কোথায় আর সেই শাস্তি হচ্ছে। সেই এফেক্ট কিন্তু তাদের মধ্যে কিছু নেই, এবং সেটা যে নেই, এদের অঞ্চলগুলোতে ভোটের রেজাল্ট দেখলেই বোঝা যায়। অনুব্রত মণ্ডল জেলে ছিল, তিহারে ছিল, কিন্তু দুটো লোকসভাতে কি ফলাফল হয়েছে? পার্থ চ্যাটার্জি জেলে আছে, তার যে বিধানসভা অঞ্চল সেখানে কি ফলাফল হয়েছে? সুতরাং যাদের উপর আপনারা ডিপেন্ড করছেন, মনে করছেন যাদের হাত ধরে এটা হওয়া সম্ভব, তারা এমন টাইমিংয়েই সেটা করার জন্য ব্যবস্থা নেবেন, বা যেখানে যা ব্যবস্থা করার করবেন, যাতে সেটার এফেক্টটা ভোট বাক্সে যায়। এবং সেই ভোট বাক্সে যাওয়ার এফেক্টটার যে টাইমটা, যে টাইম লাইনটা আমরাও দীর্ঘদিন আগে শুনেছিলাম, আপনাদের আমি বহুবার বলেছি, সেটা হচ্ছে বিহার ইলেকশন মিটে যাওয়া। আপনারা ধৈর্য রাখতে পারেন না, কেন রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না, কেন হচ্ছে না, আর কি হলে হবে, মোদী শাহর মতো লোক হয় না, ফালতু লোক, অনেক কথা আপনারা বলেন। কিন্তু আবারও আমি একটা কথাই বলি, তারা পলিটিশিয়ান, এবং সেই লেভেলের পলিটিশিয়ান যারা ভারতবর্ষে পরপর 3বার সরকার গঠন করেছে, সারা ভারতবর্ষের 21টা রাজ্যে ক্ষমতায় আছে, এবং নরেন্দ্র মোদী নিজে বিশ্ব নেতা হওয়ার দৌড়ে আছেন। সুতরাং সেই জায়গা থেকে তারা রাজনীতিটা আমার আপনার থেকে অনেক 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 বেশি বোঝে, আর সেটা বোঝেন বলেই তারা ওই জায়গাটায় পৌঁছেছেন। সুতরাং যারা এখনো হতাশাগ্রস্ত হয়ে আছেন, তাদের বলবো যে এখনো ট্রেলারও শুরু হয়নি, টিজারও প্রকাশ করেনি, তাতেই থরহরিকম্প হয়ে গেছে। এসআইআর নিয়ে কিরকম কাঁপুনি ধরছে দেখছেন না? এরপর আসল ট্রেলার হবে, আর পিকচার তো এখনো বহুত বাকি আছে দোস্ত। সেটাই যে হবে সেটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, এবং স্পষ্ট করলেন সেই জায়গা থেকে যেখানে কিছুদিন আগেই এরকম বিজেপি করার জন্য হাড় হিম করা হুমকি দেওয়া হয়েছিল। এবং সব থেকে বড় কথা, যদি সাংগঠনিক দিক থেকে দেখা যায়, সেটা বিজেপির দুর্বলতম জেলাগুলোর মধ্যে অন্যতম। সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু এতগুলো কথার ইঙ্গিত দিয়ে চলে গেলেন। তাহলে 26-এ যে খেলা হবে, বিজেপির তরফ থেকে ফুল প্লেজেড খেলা হবে, সেইটা যে অন্তত স্পষ্ট আজকের এই ভাষণ থেকে, সেই ইঙ্গিত কিন্তু পুরোপুরি উঠে চলে এলো। কি বলবেন শুভেন্দু অধিকারীর আজকের এই বক্তব্যগুলো নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।